আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো, এদের লেখাপড়ার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু এই যে টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ মানে যথাযথ না আসে, তাহলে এই ডাক্তার সাহেব যতই প্রেসক্রিপশন লিখুক ওনার ট্রিটমেন্টে কাজ করবে না। তখন এই রোগী কি করবেন, বাধ্য হয়ে ওই অন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে। অথচ ওই বিদেশি ডাক্তার চেয়ে আমাদের দেশের ডাক্তার কোয়ালিটি অনেক ভালো, এনাদের কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সব ঠিক থাকে তাহলে আমরা যে কাজ বাজ করছে এটা বোঝা যাবে যে কাজ হচ্ছে। এটার এমআরপি কত? এমআরপি তো এটা চায়না মাল। চায়না থেকে ফ্রি আসছে? না, যা ইম্পোর্ট তারা করে। হ্যাঁ, সেই ইম্পোর্টার কোথায়? ইম্পোর্টার তথ্য কোথায়? আমরা ইনভয়েস সাপোজ যে এবিসি কোম্পানি, তাদের তো একটা ঠিকানা আছে, নাম আছে। আপনি চায়না বললে তো হয়ে যাবে না, এটা কেউ লাগেজে করে নিয়ে আসতে পারবে না। এখন আমরা তো মার্কেট থেকে নিই। তাহলে এটা কত করে বিক্রি করেন এমনি মুখে মুখে? উনি ধরেন 1100-1200 টাকা। 1200 টাকা। এটা 12,000ও বললেও কিছু করার নেই। না না আছে? না, এবং এটা যদি কোনো ঝামেলা হয়, আমি যে কাউকে ধরবো সে ব্যবস্থাও রাখেননি। যদি ইম্পোর্টারের নাম ঠিকানা থাকে, আমরা তার বিরুদ্ধে মামলা করতে পারবো, তাকে ধরতে পারবো। এদের নাম কি এগুলো? এটা ব্লাড লেন্স। কত বছর মেয়াদ থাকে এগুলো? এগুলো 5 বছর থাকে স্যার। 5 বছর। লেখা থাকে না? না না, লেখা থাকে তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো মেয়াদ শেষ হয়েছে, এখন হাইট করে দিয়েছে। না, মেয়াদ শেষ হয়নি। এই যে স্যার 2022 সালের আপনার শোনা শোনা শোনা, এটা লট, এটা লট। আর এইটা হচ্ছে মেয়াদ। এক্সপায়ার স্যার এরকমই দেয় এরা। না না না, প্রিন্ট করাই থাকবে, এগুলো আলাদা কাগজে থাকার কোনো সুযোগ এই নেই। বিয়ার নাম্বার দিয়ে দিয়েছে এই জন্য স্যার। হ্যাঁ ঠিক আছে, কেন কেটে দিয়েছেন কেন আপনি? ওটা স্যার আমরাই করিনি। আমরা স্যার যে কার্টুন ধরে আনি ওইভাবেই করি। আর এটা কি খবর? এটা একটু বলেন তো দেখি, কোথায় কি লেখা আছে? 9/22 22 স্যার ওর এক্সপায়ার ডেট স্যার 3 বছর। 26 এরও বাইরের করা, তাই না? জি স্যার, এই স্টিপ হ্যাঁ স্টেটস ইম্পোর্টার কে? জার্মানির প্রোডাক্ট ঠিক আছে, ভালো কথা। ইম্পোর্টার তো আছে নাকি? না জার্মান দেশ থেকে ফেলে দিয়েছে, বাংলাদেশ আপনি করে নিয়েছেন। কোম্পানি। কোন কোম্পানি? সেটা তো ডিক্লারেশন দিয়েছে, তাই না? স্যার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো আপনার মানে অনেক দিন হয়ে গেলে আপনার এগুলো বিল রাখাও আসলে সম্ভব হয় না। হ্যাঁ, সম্ভব হবে না তো। সম্ভব হওয়ার কথা নয়। বিল না থাকলে সম্ভব কিভাবে হবে? রাখবেন কোথা থেকে? না থাকলে রাখবেন কিভাবে? কোথা থেকে রাখবেন? এগুলো স্যার যেরকম আমরা ব্রোকারেতে আনাই যে মিট করতে বিএম ভবন, ওখানেই তো সমস্যা। ওদের যে বিলগুলো আছে বিএমএ ভবন, মিটকোট, এই দুই জায়গা থেকে এই নকলের ছড়াছড়ি হচ্ছে। ওষুধ, তারপর সার্জিক্যাল আইটেম, অপারেশন থিয়েটারে লাগে, তাই না? না, এটা অপারেশনের পরে যে পরে আঠাটা লাগে আঠাটা। এটা তো গুরুত্বপূর্ণ জিনিস না? মেয়াদ শেষ হয়েছে কতদিন আগে, তারপর রেখেছেন কেন? ফেব্রুয়ারিতে মাসে শেষ হয়েছে। 25। ফেব্রুয়ারিতে শেষ হয়েছে, 23 ফেব্রুয়ারি 2025 মেয়াদ শেষ। এটা একদম স্যাম্পল দিয়ে গেছিল যে মিশিগান থেকে। স্যাম্পল দিয়ে গেছে। এটা হলো জার্মানির প্রোডাক্ট। এটা আর তৈরি হচ্ছে কোথায়? চায়নাতে। জার্মানির প্রোডাক্ট তৈরি হচ্ছে চায়নাতে। ইম্পোর্টার কে? মিটফোর্ড। মিটফোর্ড মিটফোর্ড থেকে নেবে। ক্রয়ের কাজ করে দেখো, জেনুইন রেজাল্ট আসবে না। একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে, অনেক দিন থেকে তো আমরা কাজ করছি এই লাইনে। আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো, এদের লেখাপড়ার কোয়ালিটি অনেক ভালো, কিন্তু এই যে টেস্টের রিপোর্ট যদি নেগেটিভ মানে যথাযথ না আসে, তাহলে এই ডাক্তার সাহেব যতই প্রেসক্রিপশন লিখুক ওনার ট্রিটমেন্টে কাজ করবে না। তখন এই রোগী কি করবেন, বাধ্য হয়ে ওই অন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে। অথচ ওই বিদেশি ডাক্তার চেয়ে আমাদের দেশের ডাক্তার কোয়ালিটি অনেক ভালো, এনাদের কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। বিশ্ব ব্যাংকের ঋণের শেষ শর্ত পূরণ করতে গিয়ে সরকার বিলুপ্ত করল 50 বছরের পুরনো প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। গভীর রাতে জারি করা প্রজ্ঞাপনে এনবিআরকে ভাগ করা হয়েছে দুটি নতুন বিভাগে, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই সিদ্ধান্তের ফলে বিশ্ব ব্যাংকের কাছ থেকে 6,000 কোটি টাকার বাজেট সহায়তা ঋণ পেতে আর কোনো বাধা নেই বলে মনে করছে সরকার। বিশ্ব ব্যাংকের দেওয়া 9টি শর্তের মধ্যে আগেই 8টি পূরণ করা হয়েছিল, বাকি ছিল শুধু এনবিআর সংস্কারের বিষয়টি। এখন ঋণ নিশ্চিত করতে ঢাকায় শুরু হয়েছে চূড়ান্ত আলোচনা। আজ বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বৈঠকে বসছেন বিশ্ব ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। অর্থনৈতিক উন্নয়নে গতি আনতে বাংলাদেশ সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। দীর্ঘদিনের আলোচনা ও বিশ্ব ব্যাংকের দেওয়া শর্ত পূরণের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সরকারের অর্থ বিভাগ সূত্রে জানা যায়, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বিশ্ব ব্যাংকের বাজেট সহায়তার 6,000 কোটি টাকা ঋণ নিশ্চিত করা।
5 মাস আগে বিশ্বব্যাংক বাংলাদেশকে মোট 9টি শর্ত দিয়েছিল। এর মধ্যে 8টি শর্ত ইতিমধ্যেই পূরণ করেছে সরকার। সর্বশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শর্তটি পূরণ হলো গত সোমবার গভীর রাতে এনবিআর বিলুপ্তির প্রজ্ঞাপন জারির মাধ্যমে। আজ বুধবার রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এই ঋণ সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে। বৈঠকে অর্থ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। আলোচনার ঠিক আগে শেষ শর্তটি পূরণ হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ঋণ প্রাপ্তির ব্যাপারে এখন বেশ আশাবাদী। সরকার অধ্যাদেশের মাধ্যমে এনবিআরকে বিলুপ্ত করে দুটি নতুন বিভাগে বিভক্ত করেছে। বিভাগ দুটি হল রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। তবে রাজস্ব নীতি বিভাগের শীর্ষ পদটি শুধুমাত্র কর এবং শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংরক্ষিত না রাখায় এই দুই ক্যাডারের কর্মকর্তারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকি তারা 3 দিনের কলম বিরতিও ঘোষণা করেছেন। অন্যদিকে দেশের ব্যবসায়ী সংগঠন এবং অর্থনীতিবিদরা এনবিআর বিলুপ্তির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এটি রাজস্ব ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে। বিশ্বব্যাংকের অন্যান্য শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অডিট অধ্যাদেশ জারি, প্রকিউরমেন্ট আইন সংশোধন করে 10% কম বেশি নিয়ম বাতিল, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান, সামাজিক নিরাপত্তার সমস্ত তথ্য অনলাইন রেজিস্ট্রেশনের আওতায় আনা, ভালো ও খারাপ ঋণ চিহ্নিত করা, কর ছাড় যৌক্তিকীকরণ, মধ্য ও দীর্ঘমেয়াদী রাজস্ব আহরণ কৌশল প্রণয়ন এবং দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপনা ও অবসায়নের জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করা। এই অধ্যাদেশের মাধ্যমে শুধু এনবিআর নয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগও বিলুপ্ত করা হয়েছে। আমি চাচ্ছি যে এইবার যেহেতু এসে গেছে সামনে পানি বৃষ্টি শুরু হয়ে যাবে, যে আমরা তো অন্তত অর্ধেক বাড়ি যেগুলো আগে পানির তলায় পড়তো এবার পানির তলায় পড়বে না, যদি বলতে পারতাম এবার পত্রিকার মধ্যে প্রথম পৃষ্ঠা ছাপা হবে না আগ্রাবাদ পানির তলে চলে গেছে, এখানে নৌকা করে রিক্সা চলতেছে, এরকম দৃশ্য আমরা দেখবো না, তাহলে বললাম যে একটা কাজ হয়েছে। নেট রেজাল্ট যাতে মানুষ দেখেছে এটার ফলে এই হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। আমরা না হলে আগে একই কাহিনী বলে গেলাম, এত কাল কমেন্ট করা হলো। এবার এই পানির তলে পড়ে ছেলে মেয়ে মারা যাবে না, যেহেতু খাল এত বিশাল গর্ত হয়ে গেছে। এগুলো কতটা কমাতে পারবে? গত বছরের যে স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় কিছুটা কাজ হয়েছে। যা যত আইটেম আছে এবারে এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো সেটাই আমরা এক্সপেক্ট। আজকে যদি আমরা আলাপ করে যাই সেটা আমরা লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা, না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করলো না। খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো। গত বছর এই মাসে মে মাসে কি হয়েছিল জলাবদ্ধতার কারণে, যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে গত মাস। এবার আমরা মাসের শেষে প্রকাশ করব এই বছর মে মাসে কি হলো, দেখার জন্য, কাউকে অভিযোগ করার জন্য নেই, কেউ কাউকে অভিযোগ করতেছে না। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। এখানে বিভিন্ন লেভেলের সরকার আছে, তারপর সরকারি প্রতিষ্ঠান আছে, লোকাল গভর্নমেন্টস আছে, কার কি দায়িত্ব থাকলে এটা সুসম্বন্ধিত হতে পারতো, এখানে হচ্ছে না। এখানে যারা আছে লোকাল গভর্নমেন্টস প্লাস বিভিন্ন অর্গানাইজেশন, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এই বিষয়টা হলো জলাবদ্ধতা, এটার পেছনে কি করলে আমরা ভালো করতে পারতাম ভবিষ্যতে, এটা একটু আমাদেরকে যদি গাইড করি তাহলে আমরা সেটা নোট করবো। আমি নিজে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির স্কুল সিস্টেমের ছাত্র, সেখান থেকে প্রাইমারি স্কুল পাস করছি আমি, তো কাজে আমি জানি যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। বহু ছাত্র তাদের জীবনের প্রথম ধাপ লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মিউনিসিপ্যাল স্কুল সিস্টেমটা থাকার কারণে। বিশেষ করে চট্টগ্রামে স্কুল সিস্টেমটা বেশ ওয়েল অর্গানাইজ ছিল সে সময়, এখন কি অবস্থায় আছে জানি না। বেনিফিটটা আমি ছাত্র হিসেবে পেয়েছি। যেটা বলছিলাম যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারতো, কি হলে ভালো হতো, সেটাও যদি কেউ আমাদেরকে সাজেশন দেয়। যেহেতু জলাবদ্ধতা, এটার পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। তো কাজেই সব ক্ষেত্রে দেশের বিভিন্ন কাজে আজকে যে জলাবদ্ধতাটা সিম্বলিক, এটা একটা সমস্যা, এটা কেন্দ্রীয়ভাবে সমাধানের বিষয় না, এটা হলো যে স্থানীয়ভাবে সমাধানের বিষয়। আমরা যে স্থানীয় সরকারের উপরে গুরুত্বের কথা বলে এসেছি একদিন ধরে, এখন সেটা বাস্তবে কার্যকর হচ্ছে, যে কারণে
আমাদের সিটি গভর্নমেন্টের কথা আমরা সজোরে বলছি যে এটা আমাদের একটা সিটি গভর্নমেন্ট, ইট ইজ এ গভর্নমেন্ট। কাজে তার দায়িত্ব এবং সেটা দায়িত্ব পালন, তার ক্ষমতা, ক্ষমতায়ন সবকিছু মিলে তার মূল ক্ষমতা হলো তার নগরবাসীর সম্মিলিত শক্তি হলো নগরের শক্তি। কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা, এবং চট্টগ্রামে যে শক্তি আছে অন্য কোনো জেলাতে অত শক্তি নাই, জেলা শহরের কথা বলছি, এই শক্তি নেই। কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে, অন্যরা যেন আমাদের দেখে অনুপ্রাণিত হয়, অনুপ্রেরণা যোগাতে হবে। কাজে সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে। ওটা এই কারণে নয় শুধু তো তাদের দেখানোর জন্য করছে তা না, আমাদের অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি, আমাদের সেই ক্ষমতা আছে চট্টগ্রাম নগরের মধ্যে, সেই ক্ষমতা আছে যে ক্ষমতা আমরা ইচ্ছে করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি। অনেক দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষণীয় হবে যে এটা আমরা করেছি, দেখেন আমরা সারা দেশেও করতে পারি, আমরা এটা করে দেখি নমুনা যদি করে ফেলতে পারি তাহলে সেটা কেন্দ্রীয় সরকার অনুসরণ করে অন্যান্য জেলাকে অনুপ্রাণিত, অন্যান্য শহরগুলোকে অনুপ্রাণিত করতে পারে। সংগ্রামে উপস্থিতি, বিগত অনেকদিন আগে আপনারা জানেন যে অভিযোগ করে গিয়েছিল, সেই অভিযোগের ব্যাপারে এখনো সুরাহা হয়নি। এই ব্যাপারে আমরা এই দুর্নীতির আখড়ায় আমরা কোনো তৎপরতা দেখছি না। আমরা তৎপরতা দেখছি গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, তাদের রিক্সা ভেঙে চুরে কিভাবে ট্রাকে উঠানো যায় সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ফ্যাসিবাদের দোসর এবং অটো পাসদারি ওই প্রশাসক এজাজ সাহেব। সংগ্রামী উপস্থিতি, আমরা এই সরকারকে সবসময় বলি আমাদের সরকার, আমাদের রক্তের উপরে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন জুলাই আগস্টের যে বিপ্লব, যে আন্দোলন, যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনে আমি আব্দুর রহমান, আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি, আমার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আমরা এই সরকারকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এনেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে, দুর্নীতি সমূলে উৎপাদন হবে। আমরা প্রত্যাশা করেছিলাম এই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে নতুন বদলের মধ্যে সেই পুরাতন নদী আমরা দেখতে পেলাম। আমরা দেখেছি হাসিনার বোতল পরিবর্তন হয়ে হিংসার বোতল এসেছে, কিন্তু ভেতরের যে মদ, সেই দুর্নীতির মদ ঠিকই রয়ে গেছে। রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোট ও জালনোট তৈরি সরঞ্জাম সহ সংঘবদ্ধ চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম ওরফে রেজা, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাইদুর রহমান, সোহেল মাহমুদ, মোহাম্মদ শাহ আলম। এ সময় তাদের হেফাজত হতে ৮২,৩০০ টাকা মূল্যমানের জালনোট বিক্রয়লব্ধ নগদ 2,14,০০০ টাকা ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৩ জন ব্যক্তি জালনোট ক্রয় বিক্রয়ের জন্য জালনোট সহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল সকালে সেখানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবির টিম মোহাম্মদ সাইফুল ইসলাম ও রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪,০০০ টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পঞ্চগড় সদর থানায় ব্যারিস্টার বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ সাইদুর রহমান ওরফে সবুজ, মোহাম্মদ সোহেল মাহমুদ ও মোহাম্মদ সোহেল ও শাহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ ও সোহেল মাহমুদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়িতে তল্লাশি করে ৭৮,৩০০ টাকা মূল্যমানের জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জালনোট বিক্রির নগদ 2,14,০০০ টাকা উদ্ধার করা হয়। ডিবি আরও জানায়, গ্রেফতারকৃতরা আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জালনোট তৈরি ও সরবরাহের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আপনারা স্পষ্ট হয়েছেন আমরা এখানে কেন এসেছি, কি জন্য এসেছি। আমরা গত ২৭ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অবগত করেছিলাম। আমাদের কাছে এবং পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে অনেকগুলো তথ্য প্রতীয়মান হয়েছে। আপনার 2 উপদেষ্টার পিএস সহ
এবং সালাউদ্দিন তানভীরের দুর্নীতির বিষয়ে সে বিষয়ে আপনাদের অগ্রগতি কি আমরা ওনাকে জানানোর পর ওনারা তদন্ত কমিটি করেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ দুর্নীতি দমন কমিশনকে। কিন্তু ওনাদেরকে আমরা বলেছিলাম আমরা 15 দিনের আলটিমেটাম দিচ্ছি, আমরা চাই সরকার, যে কোনো সরকার, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের অদৃশ্য শক্তি আমাদের উপর ভর করে, আমরা যাতে অদৃশ্য শক্তির ভিতরে গায়েল না হয়ে আপনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করতে পারেন। তো আমরা গত 15 দিন শেষ হওয়ার পরে আজকে আমরা অবগতন কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা এসেছি এবং লিখিতভাবে ওনার থেকে জবাবদিহিতে চেয়েছি তাদের অগ্রগতি কতটুকু। আমাদেরকে জানানো হয়েছে ওনারা তদন্ত করতেছে এবং তদন্ত চলমান প্রক্রিয়াধীন আছে এবং শুধু উনি এটা না, ওনাদের কাছে ইতিমধ্যে আরো অনেক কিছু প্রতীয়মান হয়েছে। আমরা এখানে স্পষ্ট বলতে চাচ্ছি, আমরা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা আশা করেছিলাম এই সরকার হবে দুর্নীতি মুক্ত, লুটপাট মুক্ত, ব্যাংক পাচার, ইতিমধ্যে শেয়ার বেচারে হাজার হাজার কোটি টাকা লুটপাট চলতেছে, সেই লুটপাট চলবে না। কিন্তু কি দুর্ভাগ্য বিষয়, যাদেরকে আমরা চেয়ারে বসাইছি তাদের পিএস যখন দুর্নীতির সাথে জড়িয়ে যায় আমাদের গায়ে কিন্তু খুবই লাগে। কারণ আমরা রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা অসংখ্য আহত হয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে গঠিত সরকারের যদি কেউ দুর্নীতি করে আমাদের কষ্ট লাগে। আপনারা দেখেছেন 2012 সালে ওই আওয়ামী লীগের সুরঞ্জিত সেন গুপ্তর পিএস যখন 70 লাখ টাকার সহ গ্রেপ্তার হয়েছিল তখন তার মন্ত্রণালয় থেকে চলে গিয়েছিল। তারা ক্ষমতার মজবুতে জোর করে বসার পরও তারা কিন্তু ওই সময় কিন্তু তারা তদন্তের সাথে কিন্তু তারা মন্ত্রণালয় ছেড়ে দিয়েছিল। এখন তো জনগণের সরকার, সরকারের উচিত ছিল যাদের এফএসপিএস এর বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে অন্তত তাদের উপদেষ্টাগুলো ছেড়ে দেওয়া, তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া। তা না করে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে, আমরা যেন প্রোগ্রাম না করি। আমরা স্পষ্ট বলতে চাচ্ছি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই দুর্নীতির বিরুদ্ধে যাদের অভিযোগ এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ, উপদেষ্টা সহ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের হিসাব জনগণকে যতদিন দিবে না বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্মসূচি চলমান লাগবে। আমরা আবারও দুদককে 15 দিন সময় দিয়েছি, 15 দিন পর আমরা এখানে আসব এবং সচিবালয়েও যাব। অন্তত যদি এই বিচার তদন্ত যদি 15 দিনের ভিতর শেষ না হয় আমরা সচিবালয়ের সামনে উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে ওখানে অবস্থান কর্মসূচি পালন করবো। ধন্যবাদ। যারা প্রবাসে যাবেন আপনার গদ্য কি, আপনি কি কাজ জানেন, আপনি এখন কি আপনি আমাদের আরবকে ভালো, আমাদের বাংলাদেশের প্রবাসী যারা শ্রমিক আছে তাদের ভালো চাহিদা। আপনি যদি আমির মন্ত্রীর বিষয় যান, এই বিষয়টা হলো যে বাসাবাড়ির বিষয়। এই বিষয়ে যদি আপনি বাইরেতে কাজ করেন আপনাকে পুলিশ ধরবে, ওইরা সেটা বাংলাদেশে পাঠিয়ে দিবে। আপনি আমির মন্ত্রীর বিষয় যাইয়া কখনো বাইরে কাজ করতে পারবেন না। আপনি যদি সাওয়াত বিষয় হলো তো এটা বাংলাদেশের ড্রাইভিং বিষয় দিয়ে যদি আপনি অন্য কাজ করেন বা বিল্ডিংয়ে কাজ করেন বা রাস্তায় গ্যারায় কাজ করেন তাহলে আপনাকে ওরা পুলিশে ধরলে আপনার আকামাত চেক করবে, আকামাত চেক করার পরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এতে সৌদি সরকার, আরব সরকার যে কোনো আরবটা মিটে যান, তাদের কোনো দোষ নাই, দোষটা আমাদের। কেন আমরা জানি না আমরা কি বিষয় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, আমরা এটাও জানি না। আমরা কি যাইয়া বিষয় দেখিও না, যাচাই বাছাই করেন, ওইখানে এম্বাসি আছে বা ওইখানে বক্তব্য আছে, বক্তব্য যদি আমরা যদি বিষয়গুলো চেক করি তাহলে আমরা বুঝতে পারি না আমার কাজটা কি, তাহলে আমরা অবগত হই না। এই কারণে আমাদের বাংলাদেশের বাইরে তো সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করি, যারাই প্রবাসে যাবেন, সৌদি যাবেন, ওমান যাবেন, কাতারে যাবেন, দুবাইতে যাবেন, আপনার কাজ কি আপনি জায়গা যাবেন, ভালোভাবে যাচাই বাছাই করবেন। এখন অনলাইনের যুগ, আপনি কোন কাজে গেলে কত টাকা বেতন পাবেন আপনি ওইগুলো আগে বাংলাদেশে জানবেন। তাহলে একটা মাস আপনি তুলবেন, একটা মাস সময় নেবেন, 1 মাস সময় নেওয়া আপনার বিষয়টা কি, ওই বিষয় আপনি যাবেন কাজে, ওটা আপনি প্রতারিত হবেন না। কোনো মানুষ বাংলাদেশের 4 লাখ 5 লাখ টাকা খরচ করে কোনো মানুষ অবৈধভাবে যায় না, সবাই বৈধভাবে যায়, কিন্তু সে জানে না দেখে সে অবৈধ হয়ে যায়।
এখন আমার কাজ হলো যে বাসা বাড়ি, আমি যদি রাস্তায় দাঁড়ায় কাজ করি তাহলে আমাকে পুলিশ ধরবে, পুলিশ ধরে আমার অ্যাকাউন্ট চেক করবে, চেক করার পরে উনি আমাকে বাংলাদেশে পাঠাই দেবে। এই কারণে আমি প্রত্যেকটা বাংলাদেশি ভাইদেরকে বলবো, আপনি যে কাজে যাবেন আপনার কাজ আগে দেখবেন, আমি কি কাজে আছি। আপনি যদি কোনো শপিং মলে কাজ করেন, কোনো মুদি দোকানে কাজ করেন, কোনো হোটেলে কাজ করেন, তাহলে হোটেলে কাজ করে যদি আপনি পার্ট-টাইম বাইরে এসে করেন, আপনাদের সৌদি সরকার বা জাবাজাক বা সুলতানা ওরা আপনাদের এটা পাঠাই দিবে। এটা হলো বাংলাদেশি বাইরেতে দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা যারাই প্রবাসে যাবেন অবশ্যই আপনারা আপনাদের বিষয়গুলো যাচাই করবেন কোন বিষয় যাচ্ছেন। আর একটা যদি মুআসাসা বিষয় পেলে আপনার লেবার বিষয় যে কোনো কাজ করতে পারবেন, এই বিষয়গুলো যাচাই করবেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা। বাংলাদেশ দূতাবাস ত্রিপোলিতে থাকা সকল বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। এই সংকটের বিস্তারিত এবং নিরাপত্তা নির্দেশনা জানতে আমাদের সঙ্গেই থাকুন। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে চলমান নিরাপত্তা সংকটের কারণে পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে। স্থানীয় সময় গতকাল 14 মে মঙ্গলবার রাতে বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তা জারি করে ত্রিপোলিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশিদের নিজ নিজ বাসস্থানে থাকতে, সংঘাতপ্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হতে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ত্রিপোলিতে সাম্প্রতিক সংঘাত ও অস্থিরতার কারণে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে নিরাপদে থাকার জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অনেকেই শ্রমিক, পেশাজীবী এবং ব্যবসায়ী হিসেবে কাজ করছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের জরুরি হটলাইন নম্বরগুলো হচ্ছে 218916994207, 218916994202 এবং 218910013968। এছাড়া লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটিও জরুরি সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশিদের এই নম্বরগুলো সংরক্ষণ করে রাখার এবং প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ত্রিপোলির সংকটের পেছনে রয়েছে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় এবং প্রবাসী জনগোষ্ঠীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ অঞ্চলে স্থানান্তর বা সরিয়ে নেওয়ার বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তবে এই মুহূর্তে সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা জানেন, গত 27 এপ্রিল বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই দুদক ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সাবেক আমাদের যে দুইজন ছাত্র উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, পিএস, পিও এবং নাপার একজন নেতা সালাউদ্দিন তানভীর, এই 4 জনের দুর্নীতির বিষয়ে আমরা অভিহিত করেছিলাম দুদককে এবং দুদককে আমরা 15 দিনের আলটিমেটাম দিয়েছিলাম যে 15 দিনের ভিতরে এই তদন্ত আপনাদের প্রকাশ করতে হবে এবং তদন্ত সাপেক্ষে আপনারা একটি ব্যবস্থা নেবেন। আমরা দুদকের স্মারকলিপি দিয়েছিলাম এবং দুদকের চেয়ারম্যান তিনি বলেছিলেন আমাদেরকে যে আমরা অতি দ্রুত সময়ের ভিতরে এই তদন্ত প্রকাশ করব এবং আমরা আইনি পদক্ষেপ নেব। তাই সেই তদন্তের অগ্রগতি জানার জন্যই আজকের আমাদের এই কর্মসূচি। আমরা এসেছিলাম এবং আমরা 5 সদস্য বিশিষ্ট একটি টিম দুদকের পরিচালকের কাছে গিয়েছিলাম এবং আমরা আমাদের লিখিত বক্তব্য দিয়ে এসেছি এবং তিনি আপনার লাইসেন্স আছে না? বের করুন, লাইসেন্সটা বের করুন, ট্রাক লাইসেন্স বের করেন। আমি ইয়ে দিচ্ছি আপডেট এটাই হবে, সমস্যা নেই। এই যে দেখেন লেখা আছে আপনার, এই যে স্যাম্পলের কথা লেখা আছে না, এই যে 6 নম্বর শর্ত, ড্রাগ লাইসেন্সের শর্ত সমূহ 6 নম্বরে বলা হয়েছে ফিজিশিয়ান স্যাম্পল ক্রয় বিক্রয় করা যাইবে না। তার মানে আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল থাকিবে না। যদি এগুলো থাকে তাহলে আপনার লাইসেন্স বাতিল করতে পারবেন। কে করবেন? ওই অথরিটি কনসার্ন ভিজিটার। আপনার তো এই 6 নম্বর আপনার এই ফার্মেসিতে বা এই দোকানে যা কিছু রেখেছেন ফর এক্সিবিট করছেন ফর সেল,
ইউ আর অফারিং টু সেল অল দ্য প্রোডাক্টস। আপনি যদি বলেন যে আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য, এটা ব্যক্তিগত না হতে পারে, এটা তো ব্যবসায়িক উদ্দেশ্য, বিজনেস পারপাস। এগুলো আপনার ব্যাখ্যা আমরা অ্যাকসেপ্ট করবো না, আইন পারমিট করবে না। আপনি আপনার কাজ করতে হবে। শুনে নিন, আপনার যে অনিয়নগুলো পাওয়া গেল, অনেক বড় বড় অনিয়ন, হিউজ প্রোডাক্ট পেলাম আমরা, কোনো ইম্পোর্টারের তথ্য এবং এমআরপি নেই, বুঝতে পেরেছেন? একই সাথে মেয়াদ উত্তীর্ণ কিছু জিনিস পাওয়া গিয়েছে, যার যথাযথ ব্যাখ্যা আপনি দিতে পারবেন না। এখন সামনে থেকে এগুলো কি করতে হবে, করা যাবে না। ঠিক আছে, সতর্ক না, এগুলো আপনাকে মানতে হবে। অবশ্যই সতর্ক মানে তো স্যার আমি যাতে আর এটা না হয়। আইনে যেহেতু নিষেধ করা আছে, তার মানে নিষেধই এটা। আপনি কোনোভাবেই কোনো যুক্তিতে এটাকে আপনার পক্ষে আনতে পারবেন না। ঠিক আছে, তাহলে আপনি অঙ্গীকার করছেন যে এখন থেকে অবশ্যই স্যার এগুলো, শুধরানো হ্যাঁ, বা এইগুলো আর নাহলে আপনার লাইসেন্স কিন্তু বাতিল করার সুপারিশ করবো আমরা। আপনি এই ব্যবসা করতে পারবেন না। ওই একই 51-45 স্যার এবারকার মতো না। আপনার 3 ধারায় 1.5 লক্ষ টাকা জরিমানা হতে পারে, বুঝতে পেরেছেন? আমরা সতর্ক করে আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। এবং একই সাথে আমরা যে নির্দেশনাগুলো দিলাম, এগুলো আপনার প্রতিপালন করতে হবে। আমরা আবার মনিটরিংয়ে আসবো, দেখবো, যদি আমরা পাই তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, প্রথমবারে আমি তো শাস্তি শোনালাম কত হয়েছে, সেখানে দেওয়া হয়েছে অনেক কম, জরিমানা পরিশোধ করেন। তাহলে ওনাকে 25,000 লেখেন। এই যে রিকোয়েস্ট করছে যে 25,000 লেখেন। না স্যার আর পারায় না স্যার। আর আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকুক, হ্যাঁ আমরা এটাও চাই বন্ধ থাকুক, খালি জরিমানা না। আপনি এগুলো ব্যাখ্যা দিবেন। আপনি তো খুব ডিফেন্ড করছিলেন নিজেকে, না স্যার এটা আমি ডিপেন্ড করি ডিফেন্ড করছেন, ডিফেন্ড করবেন, আপনার সেই ইয়ে নাই, ডিফেন্ড করতে পারবেন, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে। এক মাস কোনো ওখানে সমস্যা নেই। থাকবে না স্যার। কখন ফিউচার এসে জানো আমার ব্যক্তিগত টাকা আর স্যার এইগুলো স্যার আপনার প্রত্যেকটা দেখতে লাভ কি, মানুষকে তো মেরে ফেলতেছে। না না এইগুলো স্যার আসলে এগুলো আপনার যারা ই করে আছে, এই যে